একটা হচ্ছে ডাইরেক্ট উক্তি হয় আর একটা হচ্ছে ইনডাইরেক্ট উক্তি হয়, রাইট? এখন ডাইরেক্ট উক্তিটা বাংলায় কোন ধরনের উক্তি এবং ইনডাইরেক্ট উক্তিটা বাংলায় কোন ধরনের উক্তি, এটা আমরা একটু একটা কনটেক্সটের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, রাইট? আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি, আর ইউ গোয়িং টু মার্কেট টু বাই ইউর শার্ট স্যার? স্যার আপনি কি আপনার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছেন? সুমন আস্কড, সুমন জিজ্ঞেস করেছে। এখন এই সেন্টেন্সটা পড়ে এতদূর পর্যন্ত বোঝা যায় যে সুমন একজন ছাত্র, সে তার স্যারের সঙ্গে কথা বলছে, রাইট? এখন সুমন যখন তার স্যারের সঙ্গে কথা বলছে এবং দুইজনের ভেতর কথা বলছে, এখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি নেই, এমনকি সরাসরি কথাটা হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট উক্তি, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন বলবো আমরা এদেরকে। ওকে, রাইট। যেমন দেখেন, আবার একটু বাংলায় একটু বোঝানোর চেষ্টা করছি। স্যার আপনি কি আপনার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছেন? যা সিম্পল, সুমনের কথা সুমন নিজে বলেছে, রাইট? সামহাও কোনো অ্যাঙ্গেল থেকে সুমন যখন তার স্যারের সঙ্গে কথা বলছিল, কোনো অ্যাঙ্গেল থেকে আমি ব্যাপারটা দেখে ফেললাম এবং ফিরে এসে আমার বন্ধুদের সঙ্গে আমি গল্প করলাম যে সুমন স্যারকে বলল সে কি তার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছে কিনা। এই কনটেক্সটটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। দ্যাট মিনস এখান থেকে কিন্তু আমরা এই ন্যারেশনের দুটো ক্লাসিফিকেশন দেখতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আমি ডি দিয়ে বুঝাইলাম, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, রাইট? এখন আমরা আজকের ক্লাসে যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে ট্রান্সফার করব, রাইট? এবং টোটালি একটা ডিফারেন্ট একটা মেথডে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব, কোনো টেন্সের স্ট্রাকচার ছাড়া। এবং এজন্য একটু বলে রাখি, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল, সেন্টেন্সের উপর একটা ভিডিও করা ছিল, পারসন অ্যান্ড কেস অ্যাট গ্লান্স একটা ভিডিও ছিল, এবং টেন্সের অসাধারণ মেথডে টেন্স শেখা যায় এর উপর একটা ভিডিও ছিল। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য কিন্তু আজকের মেথডটা খুব বেশি একটা হেল্পফুল হবে না। যারা ভিডিওটা দেখে আসছেন তারাই খুব ভালোভাবে বুঝতে পারেন। তারপরও আপনি থাকেন, আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, দেখা যাক কতদূর কি হয়, রাইট? ওকে, আমরা যেটা করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা শিখবে, এবং যারা একাডেমিক স্টুডেন্টস তারা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কারণ নর্মালি পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টই করতে বলা হয়। ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট খুব কম সংখ্যক পরীক্ষায় তোমাদের করতে দেওয়া হয়। এখন আমি ডাইরেক্ট থেকে যখন একটা কিছু করব তখন যেটা হবে সেটা ইনডাইরেক্ট ন্যারেশন। দ্যাট মিনস এই ইনডাইরেক্ট ন্যারেশন নিয়ে আমার আপাতত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি যেটা করে ফেলবো সেটা কিন্তু ইনডাইরেক্ট হয়ে যাবে। দ্যাট মিনস আমি যেটা থেকে করব সেটার চেহারা সম্পর্কে আমার একটা ক্লিয়ার কনসেপ্টেশন থাকতে হবে, রাইট? অর্থাৎ আমি যদি ডাইরেক্ট ন্যারেশনকে পড়তে পারি তাহলে আমি কিন্তু অটোমেটিক্যালি ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবো। দ্যাট মিনস ইনডাইরেক্ট ন্যারেশনটা আমি বোর্ড থেকে আপাতত মুছে দিচ্ছি, রাইট? শুধু আমরা কথা বলবো এখন ডাইরেক্ট ন্যারেশন নিয়ে, রাইট? ডাইরেক্ট ন্যারেশন, এই ডাইরেক্ট ন্যারেশনের চেহারা কয় রকম হয়, এদের অংশ কয়টা থাকে? উত্তর হচ্ছে এদের অংশ থাকে দুইটা। এদের অংশ থাকে দুইটা। একটা হচ্ছে, আমি R.V দিয়ে বোঝানোর চেষ্টা করছি, রিপোর্টিং ভার্ব। আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি এরকমটা বলতে শুনেছি স্টুডেন্টদের, স্যার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ না, কিন্তু রিপোর্টেড স্পিচ, রাইট? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টিং ভার্বের চেহারা কেমন হয়, রিপোর্টেড স্পিচের চেহারা কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করছি। এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। কি বলেছি? ইনভার্টেড কমা, রাইট? ইনভার্টেড কমা। এখন এই কমার বাইরের যে একটা অংশ থাকবে, এই কমার বাইরের অংশ, এই অংশটার নাম হবে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমা, এই কমার ভেতরের অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ভেতরের অংশ, ভেতরের অংশ, রাইট? তাহলে কি বলেছি আমি আপাতত চিনেছি তো, ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা চিনব কিভাবে? ইনভার্টেড কমার বাইরের অংশ। আর রিপোর্টেড স্পিচ কিভাবে চিনব? ইনভার্টেড কমার ভেতরের অংশ। এখন আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি।
এখন আপনি খোঁজার চেষ্টা করেন এখানে রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা। কেন গিভ মি দ্য আনসার? রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা? রাইট। আমি বারবার বলছি ইনভার্টেড কমার ভেতরের অংশ রিপোর্টেড স্পিচ, দ্যাট মিনস আর থেকে শুরু করে সার পর্যন্ত রিপোর্টেড স্পিচ, রাইট। এবং ইনভার্টেড কমার বাইরের যে অংশ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রাইট। আপনি যখনই এই ডাইরেক্ট ন্যারেশনটা থেকে ইনডাইরেক্ট করবেন তখন আপনি কোন অংশের কাজ আগে করবেন? এই রিপোর্টেড স্পিচের কাজ আগে করবেন নাকি রিপোর্টিং ভার্বের কাজ আগে করবেন? সেক্ষেত্রে স্পষ্ট বলছে অবভিয়াসলি আপনি যখন ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাবেন আপনাকে সর্বপ্রথম রিপোর্টিং ভার্বের কাজই আগে করতে হবে। যদি ওই ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব থাকে তাহলেও রিপোর্টিং ভার্বের কাজ আগে করবেন, যদি না থাকে সেক্ষেত্রে ধরে নিয়ে হলেও করতে হবে। সেটা কিভাবে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো। তবে এতটুকু মনে রাখতে হবে কোন অংশের কাজ আগে করবেন, রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ? রিপোর্টিং ভার্ব। কোন অংশের কাজ? রিপোর্টিং ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টিং ভার্বের কাজ আমরা আগে করব, কিন্তু কিভাবে করব? উত্তর দিচ্ছি, রিপোর্টিং ভার্বের কাজ আপনি করবেন কিন্তু রিপোর্টেড স্পিচের, এটা তো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে আপনাকে করতে হবে, রাইট। আপনি রিপোর্টিং ভার্বের কাজ আগে করবেন কিন্তু কিসের উপর ভিত্তি করে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে, রাইট। এখন 5 প্রকার সেন্টেন্সের নাম আমরা সবাই জানি, এর উপর ভিত্তি করে আমরা 5টা কথা বলবো। এই 5টা কথা মস্তিষ্কে গেঁথে নিতে হবে। আমি বোর্ডটা পরিষ্কার করছি। রাইট, আমরা কাজ শিখব রিপোর্টিং ভার্বের। রিপোর্টিং ভার্বের কাজ শেষ করার পরে তারপর আমরা রিপোর্টেড স্পিচের কাজ শুরু করব। ওকে, এখন আমরা যখন রিপোর্টিং ভার্বের কাজ করব তখন একটা কথা বলেছিলাম, কার উপর ভিত্তি করবে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। এখন সেন্টেন্স যেহেতু 5 প্রকার হয়, 5 প্রকার সেন্টেন্সের জন্য 5টা কথা মুখস্থ রাখতে হবে। এখন কার উপর ভিত্তি করব? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করব। রিপোর্টেড স্পিচের সেন্টেন্স, বুঝে নিন, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে করব। এখন সেন্টেন্স কত প্রকার হয়? 5 প্রকার হয়। আমি 5টা লিখি। 1 অ্যাসার্টিভ, 2 ইন্টারোগেটিভ, 3 imperative, 4 optative, 5 exclamatory, right? এই 5টা সেন্টেন্সের জন্য 5টা কথা মনে রাখতে হবে। আমি আবার বলছি, আমরা কিন্তু কাজ শিখছি রিপোর্টিং ভার্বের, পরিবর্তন শিখছি রিপোর্টিং ভার্বের। ডিপেন্ড করতে হবে কার উপর? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। এখন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আপনি রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টোল্ড ইউজ করবেন। বুঝে গেল? এই মেথডটা মনে রাখবেন। অর্থাৎ কাজ শিখছি রিপোর্টিং ভার্বের, ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড ইউজ করবেন। আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনারা জানেন রিপোর্টেড স্পিচটা একটা ইনভার্টেড কমার মাধ্যমে আটকানো থাকে। এখন এই ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট ইউজ করবেন। ক্লিয়ার? অর্থাৎ যখন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা অ্যাসার্টিভ আপনার মাথায় দুটো জিনিস খেলবে, একটা হচ্ছে টোল্ড আর একটা হচ্ছে দ্যাট। কি বলেছে বোঝা গেল? তার মানে 5 প্রকার সেন্টেন্সের জন্য এরকম 5টা কথা আপনার মনে রাখতে হবে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যখনই অ্যাসার্টিভ তার মানে রিপোর্টিং ভার্ব টোল্ড, ইনভার্টেড কমা তুলে দ্যাট, রাইট? এভাবে আমরা একটু 5টা জিনিস দেখে আসি এবং খাতা কলম অবভিয়াসলি সাথে থাকবে। আর আপনার মস্তিষ্ক যদি এক্সট্রিম লেভেলের অ্যাডভান্স হয় তাহলে কোনো কথা নেই, রাইট? ওকে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে একটা শব্দ আস্ক ইউজ করবেন। ইনভার্টেড কমা তুলে দুটো জিনিস হতে পারে, একটা ইফ আর একটা ডাব্লিউএস কোয়েশ্চেন। এখন এখানে তো একটা ছিল ভাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দ্যাট ইউজ করব, এটা ইনভার্টেড কমা তুলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করব। এখন বললেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ দুটোর যে কোনো একটা ইউজ করব। প্রশ্ন করেন ভাইয়া
কোথায় কখন কোনটা ইউজ করব, রাইট? আনসার দিচ্ছি, দেখেন। আপনারা জানেন, যারা সেন্টেন্সের ক্লাসটা দেখেছেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা নর্মালি শুরু হয় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে, রাইট? এখন এখানে দেখেন আপনার আনসারটা, যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্স শুরু থাকে তাহলে আপনি ইনভার্টেড কমা তুলে ডাব্লিউএস কোশ্চেনই বসাবেন। যদি অক্সিলারি ভার্ব দিয়ে AXV মানে অক্সিলারি ভার্ব দিয়ে যদি বাক্য শুরু থাকে তাহলে আপনি ইফ ইউজ করবেন। দেখেন আমার বোর্ডটা খুব ছোট, দ্যাটস ওয়াই আমি অনেক কিছু লিখতে পারছি না, কিন্তু পজ করে করে কথা শুনে খাতায় নোট করার চেষ্টা করবেন, রাইট? আবার বলছি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বতে আস্ক ইউজ করবেন, ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। কখন ইফ, কখন ডাব্লিউএস কোশ্চেন? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ইফ, রাইট? আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যখন সেন্টেন্সের ক্লাস নিয়েছিলাম ওখানে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য, রাইট? দ্যাট মিনস এই কনটেক্সট অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার্ড হতে পারে, মানে যখন আদেশ বোঝাবে। উপদেশ অ্যাডভাইসড হতে পারে, অনুরোধ রিকোয়েস্টেড হতে পারে, রাইট? প্রস্তাব প্রপোজড হতে পারে। এটা ডিপেন্ড করবে টোটালি কিসের উপর? কনটেক্সটের উপর। আপনার রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কি মিন করে? আদেশ করছে কাউকে, অর্ডার ইউজ করেন। উপদেশ দিচ্ছে কাকে, অ্যাডভাইস ইউজ করেন। অনুরোধ করছে, রিকোয়েস্ট ইউজ করেন। আপনাকে প্রস্তাব করছে, তাহলে প্রপোজড ইউজ করেন। ভাইয়া বুঝলাম, ইনভার্টেড কমা তুলে আমি কি ইউজ করব? ইনভার্টেড কমা তুলে আপনি দুটো জিনিস ইউজ করতে পারেন, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে দ্যাট। এবার আবার একটা কোশ্চেন, ভাইয়া কখন টু কখন দ্যাট? আনসার করার চেষ্টা করছে, ওপেন বলছে। দেখেন কি থাকলে কি হয়, কি থাকলে কি হয় সেটা না, রুটটা একটু জানার চেষ্টা করেন। আপনি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছিলেন তখন আমি ভিডিওতে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনা যায় ইংলিশে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই থাকে না হয় ভার্ব দিয়ে না হয় লেট দিয়ে, দুটোর যে কোনো একটা। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স সে যে ধরনের সেন্টেন্স হোক এই সিস্টেমের বাইরে কিন্তু ও যেতে পারছে না, না হয় ভার্ব দিয়ে শুরু হবে না হয় লেট দিয়ে শুরু হবে। দ্যাট মিনস মনে রাখবেন, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব ভি লিখলাম টুর নিচে, তাহলে আপনি টু ইউজ করবেন। যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আপনি দ্যাট ইউজ করবেন। ক্লিয়ার? রাইট। আবার বলছি, ভার্ব দিয়ে শুরু হলে টু ইউজ করবেন, লেট দিয়ে শুরু হলে দ্যাট ইউজ করবেন, রাইট? ওকে, আসেন অপটেটিভ সেন্টেন্সে। এটা খুব সহজ। অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থটা কি মনে করার চেষ্টা করেন? ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। দ্যাট মিনস ইচ্ছা যদি হয় তাহলে উইশড ইউজ করবেন, WISHED, উইশড। আর যদি প্রার্থনা হয় তাহলে প্রেড ইউজ করবেন, রাইট? ইনভার্টেড কমা তুলে আপনি কি করবেন? দ্যাট ইউজ করবেন। বুঝে গেল? রাইট। তাহলে চারটা চলে গেল, 5 এক্সক্লেমেটরিজ এখানে একটাই, সুতরাং এখানে কথা বললাম না। যেখানে যেখানে দুটো আছে, একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দুইটা আছে, কখন কোনটা মনে রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা আছে, কখন কোনটা মনে রাখবেন। এখন আসেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনি রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আপনি এখানে কি ইউজ করবেন? একটা হচ্ছে, আপনারা জানেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা কি? গভীর আনন্দ অথবা গভীর বেদনা, অথবা আপনি হঠাৎ করে খুব বিস্ময় হয়ে যান, বিস্মিত হয়ে যান আপনি, রাইট? এখন যদি গভীর আনন্দ বোঝায় তাহলে আপনি যেটা করবেন, এক্সক্লেমড উইথ জয়। আর যদি গভীর দুঃখ বোঝায় তাহলে একই কথা, এক্সক্লেমড উইথ SORROW, স্রো। এখন যারা একাডেমিক স্টুডেন্টস তাদের জন্য একটা কথা বলে রাখে, যারা SSCর অথবা HSCর স্টুডেন্টস তাদের কাছে ন্যারেশন একটা ভাইটাল একটা গ্রামেটিক্যাল রোল। তো তুমি যখন পরীক্ষায় বসো এবং ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাও, এমন একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি পাইলা যে সেন্টেন্সটা আনন্দ বোঝাচ্ছে নাকি বেদনা বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না, এরকম সেন্টেন্স আছে, রাইট?
তো এরকম যদি সেন্টেন্স হয়, ভাই আমি তো বুঝতে পারছি না, এটা আনন্দের ব্যাপার, বিস্মিত হয়েছে এতটুকু তুমি বুঝতে পারছো, কিন্তু আনন্দ বোঝাচ্ছে কিনা দুঃখ বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না, তার জন্য ছোট্ট একটা ট্রিক্স তোমরা চেষ্টা করবে, as soon as possible you will try to a level best to identify the correct, right? এখন সেটা হচ্ছে যে আসলে কোনটা আনন্দ কিনা দুঃখ। যদি আপনি এক প্রান্তিক লেভেলে এসে না আমি আসলে বুঝতে পারছি না আনন্দ নাকি দুঃখ, সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স, আপনার ভুল হওয়ার চান্স থাকবে না। সেটা কোনটা? exclaimed with wonder, অর্থাৎ বিস্ময়ের সাথে বলল। এখন বিস্ময়টা তো দুঃখ হতে পারে, বিষয়টা আনন্দও হতে পারে। আপনি যখন দুঃখিত হন তখন কি বিস্মিত হন না? আপনি যখন আনন্দিত হন তখনও কিন্তু বিস্মিতই হন, রাইট? কিন্তু সবচেয়ে ভালো হয় আগের দুইটা যদি ইউজ করতে পারেন তাহলে, রাইট? এবার আসেন ভাইয়া, ইনভার্টেড কমা তুলে কি ইউজ করব? ইনভার্টেড কমা তুলে দ্যাট ইউজ করবেন। তাহলে 5টা সেন্টেন্স নিয়ে আমরা কথা বললাম, 3টা কনটেক্সটে, 2টা কনটেক্সট, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। 5টা সেন্টেন্স নিয়ে কথা বলেছি। তাহলে কি বললাম? আমরা আগে শিখব রিপোর্টিং ভার্বের কাজ করা। কিন্তু রিপোর্টিং ভার্বের কাজটা যখন আমরা করব, কার উপর ভিত্তি করে করব? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। আমি এখানে অ্যাব্রিভিয়েশন লিখেছি, ছোট লিখেছি, আপনারা পুরোটা লিখবেন, রাইট? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্বের মধ্যে টুল বসবে, ইনভার্টেড কমা তুলে দ্যাট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্বের মধ্যে আস্কড বসবে, ইনভার্টেড কমা তুলে ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ। কখন ডাব্লিউএস কোশ্চেন লেখা আছে? ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব। ভাই ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো বুঝি না তো। ইনশাআল্লাহ এর উপরেও আমাদের একটা ভিডিও আসবে। হু আপাতত ডাব্লিউ এবং এইচ থাকে এরকম শব্দ দিয়ে যদি কোশ্চেন করা হয় ওটা ডাব্লিউএস কোশ্চেন, নর্মাল আপাতত ধরে রাখেন। হুইচ, হোয়াট, হাউ, রাইট? হোয়ার, হুম, হাউ লং, হাউ ফর, হাউ অফেন। ওকে, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ বসবে। অক্সিলারি ভার্ব কি ভাই চিনি না? অক্সিলারি ভার্বের সঙ্গে ইনশাআল্লাহ আমরা টেন্সের ক্লাসে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের সঙ্গে, অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, প্রপোজড এগুলো বসতে পারে। ইনভার্ট কমা তুলে টু অথবা দ্যাট। কখন টু কখন দ্যাট? ভার্ব থাকলে টু হবে, লেট থাকলে দ্যাট। অবজেক্টিভ সেন্টেন্সে উইশড অথবা প্রেড, ইনভার্ট কমা তুলে একটাই, সমস্যা নেই মুখস্থ করবেন, দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, ইনভার্ট কমা তুলে দ্যাট। আর যদি না বোঝেন তাহলে রিপোর্টিং ভার্বে এক্সক্লেম উইথ ওয়ান্ডার আপনি বসাতে পারেন, রাইট? তাহলে রিপোর্টিং ভার্বের জন্য আমরা 5টা কথা মস্তিষ্কে গেঁথে নিলাম। 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে 2টো কনটেক্সট থেকে পড়বেন, একটা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আর একটা হচ্ছে ইনভার্টেড কমা তুলে। 5টা সেন্টেন্স থেকে 2টো কনটেক্সট থেকে মুখস্থ করে ফেলেন। রিপোর্টিং ভার্ব নিয়ে আর 3টা কথায় এক্সেপশনালি বলবো যাতে একদমই আপনার ভুল না হয়। মুছে দিচ্ছি। দেখেন, কয়েকটা শব্দ নর্মালি থাকে, এইগুলো আসলে আমরা কথা বলার সময় কিন্তু আমরা এরকম বলি, এই ভাত খেয়েছিস? ইয়েস। গিয়েছিস? নো নো। ইয়েস, নো, থ্যাংক ইউ, সামথিং সামথিং। স্যার? ইয়েস স্যার, স্যার, স্যার। এই শব্দগুলো আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হয়, আমরা যখন নর্মাল কমিউনিকেশন করি তখন ইউজ করতে হয়। তো 3টা শব্দ বেশি পাবেন আপনারা, এই 3টা শব্দ নিয়ে কথা বলি। আর যদি আপনাদের কোনো এরপরও কোশ্চেন থাকে কমেন্টস অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ ওই কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও করার চেষ্টা করবো, রাইট? ওকে, যেমন দেখেন, যদি কখনো রিপোর্টেড স্পিচের ভিতর ইএস থাকে সেক্ষেত্রে আপনি রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখন আর আক্স টাক্স কিছুই দেওয়ার দরকার নেই, আক্স, টোল্ড, অ্যাডভাইস, প্রপোজ দরকার নেই। যদি আপনি দিতে চান এটার সঙ্গে অ্যাড করে দেবেন। সেটা কোনটা? ইয়েস থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি কখনো নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রাইট? যদি কখনো স্যার থাকে তাহলে কি করবেন? রিপোর্টিং ভার্বের যে নর্মাল কাজটা আছে, হয়তো টোল্ড, হয়তো আস্কড, হয়তো প্রপোজড, এই রিপোর্টিং ভার্বের শেষে 2টো জিনিস হতে পারে, একটা হচ্ছে রেসপেক্টফুলি, আরেকটা হচ্ছে উইথ রেসপেক্ট। 2টোর যে কোনো একটা ইউজ করবেন। তাহলে 3টা কথা বলেছি, কি? যদি ইয়েস থাকে তাহলে রিপোর্টিং ভার্বের মধ্যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি স্যার থাকে তাহলে রিপোর্টিং ভার্বের শেষে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, রাইট?
তাহলে রিপোর্টিং ভার্বের ব্যাপারটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন এই পুরো ব্যাপারটাকে আমরা আগে একটা সেন্টেন্স লিখেছিলাম বোর্ডে কালো কালি দিয়ে, মনে আছে কিনা? যদি আপনার খাতায় থাকে তাহলে একটু সেই দিকে চলে যান, আমিও একটু বোর্ডে লিখে নিচ্ছি। যেহেতু কালো কালি দিয়ে লিখেছিলাম, কালো কালি দিয়ে লিখছি, মনে আছে কিনা আপনাদের? আর ইউ গোয়িং টু মার্কেট টু বাই ইয়োর শার্ট স্যার আস্কড সুমন, রাইট? এরকম একটা সেন্টেন্স আমরা লিখেছিলাম, একটু মিলিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ 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 আমরা এরকমটাই লিখেছিলাম, যদি না লিখে থাকি কাছাকাছি এরকমই একটা কিছু লিখেছিলাম, রাইট? এখন দেখেন এই সেন্টেন্সে আমি জিজ্ঞেসও করেছিলাম আপনাদের কাছে, এই পুরো ডাইরেক্ট ন্যারেশনটার দুটো অংশ অবশ্যই আছে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ? আপনারা আনসার করেছিলেন ইনভার্টেড কমার ভেতরে আছে, এটা রিপোর্টেড স্পিচ। যেহেতু একটা ইনভার্টেড কমার ভেতরে আছে, আর থেকে শুরু করে স্যার পর্যন্ত রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টিং ভার্ব কোনটা, সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা, এটা রিপোর্টিং ভার্ব। এখন আপনি তো ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাচ্ছেন এখন, রাইট? এবার একটু বোঝার চেষ্টা করুন, আপনি তো ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাচ্ছেন। প্রথমে কোন কাজটা করতে হবে? রিপোর্টিং ভার্বের নাকি রিপোর্টেড স্পিচের? রিপোর্টিং ভার্বের। কার উপর ভিত্তি করে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। দ্যাট মিনস আমি আর থেকে শুরু করে স্যার পর্যন্ত এই কাজটা আগে করব নাকি আক্স সুমনের কাজ আগে করব? আক্স সুমনের কাজ আগে করব, কারণ আক্স সুমনটা ইনভার্টেড কমার বাইরে, এটা রিপোর্টিং ভার্ব। কার উপর ভিত্তি করে? আর থেকে শুরু করে স্যার, রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে। এখন রিপোর্টেড স্পিচের কিসের উপর? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। এখন একটু দেখে আসেন তো, এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে? ইন্ট্রোগেটিভ, রাইট? এখন আপনার ওই 5টা কনটেক্সট একটু রিমাইন্ড করার চেষ্টা করেন। কি বলেছিলাম? রিপোর্টিং ভার্বের কাজ যখন আমি করব, ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল বসবে, ইনভার্টেড কমা তুলে দ্যাট। কিন্তু আমার সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ? না, কাজ করলো না, ফেলে দেন, চলে যান। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যদি সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের প্রতি আস্কড ইউজ করতে হয়, ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। এবার কমন পড়ছে, রাইট? আসেন, তার মানে সেন্টেন্সটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমরা কি করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড ইউজ করব। অর্থাৎ সেন্টেন্সটা হবে এরকম, সুমন আস্কড। ভাইয়া এখানে তো আস্কড ছিলই। আরে ভাই ছিল বলে আমি এই আস্কডটা দেইনি, এখানে টোল্ড থাকতে পারত, ভুল করে থাক সঠিক করে থাক থাকতে পারত, এখানে সে থাকতে পারত, এখানে বলার যে কোনো ইংলিশে থাকতে পারত, এক্সপ্রেস থাকতে পারত, এটা ব্যক্ত করা হয়, রাইট? এখন দ্যাট মিনস আমাকে ফলো করতে হবে যে রিপোর্টেড স্পিচটা কিসে আছে সেটার উপর ভিত্তি করে এখানে আপনি পরিবর্তন করে রিপোর্টিং ভার্ব ইউজ করবেন। যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমি আস্কড ইউজ করলাম, রাইট? সুমন আস্কড। এখন দেখেন রিপোর্টিং ভার্বে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম। আচ্ছা, এই রিপোর্টিং ভার্বের ভেতর কিন্তু কোনো অবজেক্ট নাই, আছে? সুমন বলল, সুমন কাকে বলল সেটা কিন্তু এই পর্যন্ত পড়ে বোঝা যায় না, তবে পুরো সেন্টেন্সটা পড়লে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় সুমন কাকে বলল। কাকে বলল? স্যারকে বলেছে। দ্যাট মিনস এই স্যারটা হচ্ছে সুমন যাকে বলল, স্যারটা হচ্ছে সুমনের অবজেক্ট, রাইট? এখন অবজেক্ট রিপোর্টিং ভার্বে থাকবেই এমন কোনো কথা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। তবে যদি না থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু মস্তিষ্কে থাকতে হবে যে সুমন কাকে কথা বলছে, সুমনের অবজেক্ট এক্স্যাক্টলি কে, বা সাবজেক্টের অবজেক্ট এক্স্যাক্টলি কে, এটা আপনার মাথায় রাখতে হবে, রাইট? দ্যাট মিনস যদি স্যারের নাম জানা থাকতো তাহলে আমি এখানে স্যার লিখে দিতাম, অথবা আমি এরকমও দিতে পারি সুমন আস্কড হিজ টিচার, সুমন তার স্যারকে বলল। আবার আমি নাও দিতে পারি, সেটা আমার ব্যাপার।
এটা কাদের জন্য? যারা একাডেমিক পড়াশোনা করছে তাদের জন্য। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের তো ওখানে অপশনই থাকবে, দেখলে ব্যাপারটা বোঝা যাবে, রাইট? ওকে, তার মানে আমি আপাতত অবজেক্টটা নিলাম না, কিন্তু আমি মনে রাখলাম যে সুমনের অবজেক্টটা কে? সুমনের টিচার, রাইট? হয়ে গেল। এখন দেখেন পরবর্তী কাজটা কি রিপোর্টিং ভার্বের। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা, আর একটা হচ্ছে ইনভার্টেড কমা তোলা। এখন ইনভার্টেড কমা তোলা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ইফ হয় অথবা ডাব্লিউএস কোশ্চেন হয়। বুঝেছিলাম কখন ইফ হয় কখন ডাব্লিউএস কোশ্চেন হয়। বলেছি সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু থাকে তাহলে ইফ হবে, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন। এখানে যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, দ্যাট মিনস আমরা ইনভার্টেড কমা তুলে এখানে আমরা ইফ ইউজ করব, রাইট? ইফ ইউজ করব। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, আমাদের কিন্তু পুরো রিপোর্টিং ভার্বের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা যেখানে মুভ করব সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমার কাজ কি? আর থেকে কাজ শুরু করা, এখান থেকে কাজ শুরু করা। এখন যেহেতু আমাদের লেকচারে আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে কোনো কথা এখন পর্যন্ত বলিনি, আগে আমরা একটু রিপোর্টেড স্পিচ নিয়ে আমরা একটু কথা শুনে আসি। জাস্ট কয়েকটা কথা, ওখানেও আপনাকে 5টা কথা মনে রাখতে হবে, জাস্ট 5টা কথা। আর একটা এক্সেপশন হচ্ছে 6টা কথা। টোটাল 6টা কথা যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ন্যারেশন করতে পারেন, রাইট? একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এই স্টেটমেন্টটা আমরা আবার লিখব। রাইট, রিপোর্টিং ভার্বের শেষে আপনি যখন রিপোর্টেড স্পিচের ভেতরে ঢুকবেন তখন আপনার ফার্স্ট কাজ করতে হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা অ্যাসার্টিভে থাকতে পারে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে থাকতে পারে, ইম্পারেটিভে থাকতে পারে, অবজেক্টিভে থাকতে পারে, এক্সক্লেমেটিভে থাকতে পারে। যে সেন্টেন্সে থাক আপনাকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ওটাকে ট্রান্সফার করে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তার মানে আমাদের প্রথম কাজটা হচ্ছে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর করা। এখন যখন আপনি অ্যাসার্টিভে করবেন তখন তার মানে কি? শুরুতে সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্ব। শুরুতে সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্ব, রাইট? নাম্বার 2, এরপর আপনি যেটা কাজ করবেন, আপনি যখনই শুরুতে সাবজেক্ট নিয়ে আসবেন তখনই আপনার পার্সনের একটা খেলা কিন্তু বেড়ে যাবে, রাইট? আপনাকে পার্সনের পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, 2 নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন। এখন রিপোর্টেড স্পিচ এর পার্সন বোঝার চেষ্টা করেন, রিপোর্টেড স্পিচের পার্সন, রাইট? রিপোর্টেড স্পিচের পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে। মনে থাকবে কি বলেছি? রিপোর্টেড স্পিচের পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা অবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে। যদি থার্ড পার্সন হয় তাহলে উইদাউট চেঞ্জ, কোনো পরিবর্তন করা লাগবে না। এখন পার্সনের ভিডিওটা যারা পার্সন সম্পর্কে যাদের একটু সমস্যা আছে, ভাইয়া ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আসলে সিলি একটা ম্যাটার, কিন্তু আমার তো শেখা হয়নি, এখন লজ্জায় শিখতে পারছেন না, তাদের জন্য বলছি সজিবুলস ইংলিশ কেয়ারে আমাদের পার্সন অ্যান্ড কেস অ্যাট এ গ্লান্স এরকম একটা টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে একটু পরিষ্কার হয়ে আসলে ইনশাল্লাহ ক্লাসটা আরও ভালো লাগবে, রাইট? ওকে, তাহলে কি বলেছে? 2টো কথা। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আপনি যখন ঢুকলেন ফার্স্ট আপনাকে সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ শুরুতে সাবজেক্ট তারপর ভার্ব। নাম্বার 2, পার্সনের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের কার সঙ্গে? সাবজেক্টের সঙ্গে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের কার সঙ্গে? অবজেক্টের সঙ্গে। রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের কার সঙ্গে? পরিবর্তন হবে না। বুঝে গেল? তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে, থার্ড পার্সনের পরিবর্তন হবে না, মনে রাখবেন। নাম্বার 3, এই যে পরিবর্তনটা আপনি করবেন, ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে করবেন, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে করবেন, থার্ড পার্সনের পরিবর্তন করবেন না, বা এই পরিবর্তনটা আপনি কিভাবে করবেন, হাউ, এটার অ্যান্সার দিচ্ছি আমরা 3 নম্বরে। কিভাবে করবেন? আমি এখানে ছোট একটা নোট লিখছি, এটা খাতা কলম সাথে নিয়ে লিখে রাখবেন। এক্সাম্পল সঙ্গে সঙ্গে এক্সাম্পল দিতে পারলে বুঝতে পারবেন, আর না হলে এক্সাম্পলের জন্য একটু অপেক্ষা করতে থাকেন। যদি না বুঝেন তাহলে নাম্বার 4-এ চলে যাবেন, খুব বেশি একটু সমস্যা হবে না। রিপোর্টেড স্পিচ এর পার্সনটা
যেই নাম্বার ও কেজে থাকবে রিপোর্টিং ভার্ব এর পার্সনটা একই নাম্বার ও কেস অনুযায়ী পরিবর্তন হবে। লাইনটা মুখস্থ রাখবেন। রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার ও কেজে থাকবে, রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন হবে। লাইনটা মুখস্থ রাখবে। যদি না বুঝেন এই লাইনটা, তাহলে খুব বেশি একটা সমস্যা নেই। আমরা এক্সাম্পলে গেলে এই 3 নম্বর উপর একটু বেশি ফোকাস করব। আমি জানি এখানে একটু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, রাইট? তাহলে 3টা কথা বললাম। একটা হচ্ছে সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে। শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর পার্সনের পরিবর্তন। ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে, থার্ড পার্সন উইদাউট চেঞ্জ, পরিবর্তন হবে না। হাউ, কিভাবে এই পরিবর্তনটা করব? রিপোর্টেড স্পিচের পার্সন যেই নাম্বার ও কেজে থাকবে, রিপোর্টিং ভার্বের পার্সন একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন করব। শেষ, রাইট? ওকে। নাম্বার 5, 4 নম্বরে কি আসবে? টেন্সের পরিবর্তন। এটা একটা বড় ফ্যাক্ট। দেখেন, আপনি অ্যাসার্টিভ করলেন, শুরুতে সাবজেক্ট ইউজ করলেন। যখন আপনি সাবজেক্ট ইউজ করলেন তখন আপনার পার্সনে বেঁধে গেলেন, পার্সনটা ঠিক করলেন। এইবার যখন আপনি পার্সন ঠিক করলেন তখন সাবজেক্টের পরে যেহেতু ইংরেজি বাক্যে ভার্ব থাকে, সুতরাং যখন আপনি ভার্বের কাজ করবেন তখনই কিন্তু টেন্সের প্রয়োজন হচ্ছে। এখন এই টেন্সের পরিবর্তনটা খুব সহজ, একটু মনে রাখবেন। আমি সহজভাবে পরিবর্তনটা করানোর চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। যেমন দেখেন, প্রেজেন্ট থাকলে পাস্ট, এটা মনে রাখবেন। প্রেজেন্ট থাকলে পাস্ট, তার মানে আমি যদি এখন জিজ্ঞেস করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট থাকলেই পাস্ট হবে, প্রেজেন্টের 4টা থাকলে পাস্টের 4টা। কি বললাম বাবা? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শেষ। এবার আসেন, কয়েকটা জিনিস একটু এক্সেপশনাল মুখস্থ করবেন। যদি কখনো পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে উইদাউট চেঞ্জ, কোনো পরিবর্তন করতে হবে না, রাইট? তাহলে কি বললাম? আর যদি ফিউচার টেন্স থাকে তাহলে যেটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। এখন এই ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। এখন ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস সেটা একটু দেখার চেষ্টা করব। যেমন দেখেন, শ্যাল যদি থাকে, আমরা মুখস্থ করেছিলাম শ্যাল উইল ফিউচার। শ্যাল থাকলে কি হবে? শুড। উইল থাকলে উড। ক্যান থাকলে, আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করেন, পারবেন। ক্যান থাকলে কুড। মে থাকলে মাইট। মাস্ট থাকলে, এটা একটু ঝামেলা হয়, এটা একটু মুখস্থ রাখবেন। এগুলো একটু মিলে যায় এজন্য অনেকেই পারে, কিন্তু এটি একটু মেলে না বলে অনেকের এখানেই ঝামেলা হয়। মাস্ট থাকলে হ্যাড টু, বেশি একাডেমিক স্টুডেন্টসগুলো এখানে ভুল করে। মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। তাহলে কি বললাম? প্রেজেন্ট থাকলে পাস্ট, মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? আর যদি পাস্ট ইনডিফিনাইট থাকলে তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে উইদাউট চেঞ্জ, পরিবর্তন এখানে হবে না। যদি ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। ভাইয়া ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস বুঝি না। ইনশাল্লাহ এই শুধু ফিউচার ইন দ্য পাস্ট এর উপর ভিত্তি করে ছোট্ট করে আমাদের 3 মিনিটের একটা টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়। যেমন শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। একবার মুখস্থ করবেন। তাহলে কি 4 নম্বর পর্যন্ত আমাদের চলে গেল, রাইট? এবার আসেন, তবে এই টেন্সের আচ্ছা, এই পরিবর্তনটা যে আপনি করবেন, পাশে যাওয়ার আগে একটা কথা ইম্পর্টেন্ট একটা নোট টেন্সের পরিবর্তনের সময় বলে দিচ্ছি। এই পরিবর্তনটা যে আপনি করলেন টেন্সের পরিবর্তনটা, এই পরিবর্তনটা 2টা টেন্সের ক্ষেত্রে করা যাবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি, একটা নোট লিখে রাখেন, আমি নীল কালি দিয়ে লিখছি, আপনি যেখানে খুশি লিখে রাখেন খাতায়। রিপোর্টেড স্পিচটা যদি ইম্পারেটিভ
অথবা অপটেটিভ, এই দুইটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন করতে হয় না। পরিবর্তন করতে হয় না। তাহলে ইম্পর্টেন্ট নোটটা মনে রাখবেন, এই যে টেন্সের পরিবর্তনটা আপনি করবেন, কিন্তু এই দুইটা টেন্সের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করবেন না, যেরকম আছে সেরকমই থাকবে। বুঝে গেল ব্যাপারটা? অর্থাৎ সেন্টেন্সে টোটাল কয়টা? 5টা। 5টার 2টায় আপনি টেন্সের পরিবর্তন করতে পারবেন না, তাহলে করবেন কয়টায়? 3টায়। আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করেন, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করা যাবে না। অপটেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করা যাবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে টেন্সের পরিবর্তন আপনি করেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে টেন্সের পরিবর্তন কি বললাম? প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে উইদাউট চেঞ্জ, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। তবে দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করা যাবে না। এই দুইটা সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স। এ পর্যন্ত বোঝা গেল? রাইট। এবার আসেন 5 নম্বর ইস্যু নিয়ে একটু কথা বলছি। নাম্বার 5, এটা হচ্ছে কিছু শব্দভিত্তিক পরিবর্তন। আমি ওয়ার্ডস লিখলাম, শব্দভিত্তিক পরিবর্তন। এই পরিবর্তনগুলো আপনারা জানেন না। যারা ডাইরেকশন এর আগে একবার দুবার করেছেন বা যারা শিখছেন তারা এই পরিবর্তন সম্পর্কে শুনেছেন। সেটা কিরকম? রিপোর্টেড স্পিচে যদি টুডে থাকে তাহলে এখানে দ্যাট ডে। আমি ইম্পর্টেন্ট কয়েকটা দিচ্ছি যেগুলো অ্যাভেলেবেল প্রয়োজন হয়, আর আপনারা যে কোনো বই থেকে একটু দেখে নিতে পারেন, অথবা আমাদের ভিডিও আসবে সেখান থেকেও দেখতে পারেন। টুডে থাকলে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, yesterday previous day, ago before, ago থাকলে before, here there, come go, tonight, that night, আচ্ছা আমি আরও লিখছি, কিছু কয়েকটা লিখছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, শুধু একটু লিখে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে এগুলো লিখে রাখবেন। নাও থাকলে দেন, রাইট। এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোর একটু পরিবর্তন করতে হয়। বাক্যে যদি কখনো আপনি এই শব্দগুলো পান, এই শব্দগুলোর জায়গায় কি হবে? আমার এই শব্দগুলো বসবে, রাইট? ওকে, তাহলে এগুলো একটু মুখস্থ করবেন। টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে নেক্সট ডে, yesterday থাকলে দ্য প্রিভিয়াস ডে, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, টুনাইট থাকলে দ্যাট নাইট, সামথিং। এইভাবে একটু মুখস্থ করে, যে যত বেশি শব্দ মুখস্থ, এগুলো কমন শব্দ, ম্যাক্সিমাম এই শব্দগুলো জানা থাকলে মোটামুটি হয়ে যায় আর কি। এরপরেও দু একটা শব্দ থাকতে পারে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, রিল্যাক্স। যদি আপনাদের মনে প্রশ্ন থাকে কমেন্টস করলে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো, রাইট। তাহলে আমাদের কয়টা কথা গেল রিপোর্টেড স্পিচের জন্য? 5টা কথা। প্রথম কথাটা একদম একটু রিমাইন্ড করার চেষ্টা করি। প্রথম কথা বলেছিলাম সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে। 1, তার মানে শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব। 2, পার্সনের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে, থার্ড পার্সনের পরিবর্তন করা যাবে না। তারপরে হাউ, এই পরিবর্তনটা কিভাবে করতে হবে? রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার ওকে যে আছে, রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বার ওকে অনুযায়ী পরিবর্তন করতে হবে। এরপরে কি? টেন্সের পরিবর্তন। বলেছি প্রেজেন্ট থাকলে পাস্ট হবে,
প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। কেমন? শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। এরপরে কিছু কথা বললাম শব্দ ভিত্তিক পরিবর্তন। কিরকম? টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, সামথিং সামথিং সামথিং। রাইট? এই 5টা কথা তো মনে আছে সবার। এবার আমরা যেই বাক্যটা লিখেছিলাম আমরা ডাইরেক্ট ন্যারেশনের, ওই বাক্য থেকে রিপোর্টেড স্পিচের অংশটা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি। আমরা যখন ইনডাইরেক্ট করেছিলাম তখন এতটুকু লেখা ছিল, সুমন আস্কড ইফ। রাইট? আমরা এই পর্যন্ত বুঝেছিলাম যে একটা ডাইরেক্ট নারেশনের দুটো পার্ট থাকে, একটা রিপোর্টেড স্পিচ, একটা রিপোর্টিং ভার্ব। আমরা রিপোর্টিং ভার্বের অংশটা পরিবর্তন করা শিখেছিলাম। সুমন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই আস্কড বসলো। ইনভার্টেড কমা তুলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইফ হয় অথবা ডাব্লিউএস কোশ্চেন আমরা জানি। কখন ইফ হয়, কখন ডাব্লিউএস কোশ্চেন হয়? অক্সিলারি ভার্ব থাকলে ইফ হয়, ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হয়। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, দ্যাট মিনস আমরা এখানে ইফ ইউজ করলাম। এই পর্যন্ত আমরা শিখেছি রিপোর্টিং ভার্বে। এবার আমি যখন রিপোর্টেড স্পিচের ভেতর ঢুকবো তখন আপনি এই 5টা কথার দিকে একটু স্মরণ রাখেন। কি বলেছি? প্রথম কথা, সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে আপনাকে অ্যাসার্টিভ করতে হবে। রাইট? এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট। এখন এই বাক্যের শুরুতে কি সাবজেক্ট রয়েছে? নেই। এই বাক্যের শুরুতে একটা অক্সিলারি ভার্ব রয়েছে। সাবজেক্টটা কোথায় আছে? সাবজেক্টটা এই জায়গায় আছে। রাইট? এই সাবজেক্টটাকে কোথায় নিয়ে আসতে হবে? এই জায়গায়, কারণ আমি ইনডাইরেক্ট ন্যারেশন করছি। যেহেতু সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসার্টিভ করব, এই সাবজেক্টটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। কিন্তু এই ইউটাকেই আমি এখানে আনতে পারছি না, ওকেই নিয়ে আসবো কিন্তু একটু পরিবর্তন করে। কারণ 2 নম্বরে আমি শিখেছি পার্সনের পরিবর্তন করতে হয়। ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে। এখন ইউটা কোন পার্সন? ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন? সেকেন্ড পার্সন। কার সঙ্গে পরিবর্তন করতে হবে? অবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে। এখন একটু দেখে আসেন, এখানে যে আমার রিপোর্টিং ভার্বটা রয়েছে, এই অংশে সুমন কিন্তু সাবজেক্ট, আস্কটা কিন্তু ভার্ব। অবজেক্টের জায়গা কোথায়? এই জায়গাটা অবজেক্টের। রাইট? এই জায়গাটা অবজেক্টের, কিন্তু আপাত দৃষ্টিকোণ থেকে এই জায়গাটায় আমার অবজেক্ট নেই। কিন্তু সুমন কাকে কথা বলছে, সুমনের অবজেক্ট কে, সেটা কিন্তু আমরা বলেছিলাম এবং বুঝেছিলাম। কাকে কথা বলছে? সুমন তার স্যারকে কথা বলছে, টিচারকে কথা বলছে। এখন টিচার, যেহেতু ম্যাডাম বললে আমরা এটা মেয়ে শিক্ষক ধরে নিতাম, স্যার আমরা নর্মালি আমরা পুরুষ শিক্ষকই ধরে নেই, সেক্ষেত্রে আমরা হিটাকে বেছে নেব। হি, অর্থাৎ উক্ত সাবজেক্টের প্রোনাউনটাকে আমরা একটু ধরে নেব, হিটাকে ধরে নিলাম। আমি আপাত দৃষ্টিতে মনে করলাম এখানে তার টিচার আছে, টিচার একজন পুরুষ, আমি একজন পুরুষ হিসেবে কল্পনা করলাম। এখানে দেখেন, মানে সুমন একে বলছে। রাইট? এখন আমার এই ইউটা এবং যাকে বলছে সে একজন পুরুষ, আমি আপাত দৃষ্টিকোণ নিয়ে নিলাম। এখন ইউটা সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টের সঙ্গে। অবজেক্ট একটা পুরুষ, পুরুষ হলে এই অবজেক্টের প্রোনাউনটা আমি পাশে লিখলাম, এই অবজেক্টের প্রোনাউনটা কিন্তু হি। রাইট? এখন তার মানে এই ইউকে পরিবর্তন করতে হবে কার সঙ্গে? হির সঙ্গে। এখন ইউকে যদি আমি হির সঙ্গে পরিবর্তন করি, আমি বলেছি 3 নম্বরে পরিবর্তন আপনি অবজেক্টের সঙ্গে করবেন। তিনি একটা কথা ছিল, ওই কথা বলেছিলাম এখানে একটু বেশি ফোকাস করব, সবাই দিবেন। বলেছিলাম রিপোর্টেড স্পিচের পার্সনটা
পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের পার্সন এবং কেজ অনুযায়ী, রাইট? অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার ও কেজে আছে, রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বার ও কেজ অনুযায়ী আছে। আমরা একটু দেখে আসি এখানে ইউটা কোন নাম্বারে আছে। আমি ধরে নিলাম এটা সিঙ্গুলার নাম্বারে আছে, বোঝার চেষ্টা করেন, সিঙ্গুলার নাম্বারে আছে। এটা কোন কেজে আছে? এটা একটা সাবজেক্টিভ কেজে আছে, রাইট? যেহেতু আমরা জানি ইউ এর সাবজেক্টিভ কেজ ইউ নিজে, আবার ইউ এর অবজেক্টিভ কেজ ইউ নিজেই, যেহেতু এখানে সাবজেক্টের স্থান আছে দ্যাট মিনস এটা সাবজেক্টিভ কেজে আছে। যারা কেজের ভিডিওটা দেখেন অবশ্যই দেখে আসবেন, রাইট? তাহলে কি দাঁড়ালো? রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার এবং কেজে থাকবে, রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বার এবং কেজ অনুযায়ী পরিবর্তন হবে। আবার বোঝার চেষ্টা করেন, রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার এবং কেজে থাকবে, রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বার এবং কেজ অনুযায়ী পরিবর্তন হবে। এখন হিটা এখানে কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার কিনা? সিঙ্গুলার সে, সুতরাং ইউ এর সঙ্গে মিলেছে কিনা? নাম্বারের জায়গায় মিলেছে। এখন আমরা মেলানোর চেষ্টা করি সাবজেক্টিভ কেজের সঙ্গে। ইউটা এখানে সাবজেক্টিভ কেজ, এখন হির সাবজেক্টিভ কেজ কে? হি নিজেই সাবজেক্টিভ কেজ, সুতরাং এই জায়গাটাও মিলেছে। সুতরাং এখানে আপাত দৃষ্টিকোণ থেকে মিললো বলে কোনো পরিবর্তন করা লাগলো না, এখানে আসলো হি। এখন হি মানে কে? এই হি মানে আমি কাকে বোঝালাম? হি মানে সুমনের টিচারকে বোঝালাম। দ্যাট মিনস এখানে যদি যারা একাডেমিক স্টুডেন্টস, তারা বোঝানোর জন্য এখানে টিটা দিয়ে নিতে পারো যে টিচার, অথবা এস দিয়ে নিতে পারো। এখন এস দিলে সুমনও বোঝায়, টিটাই দিয়ে নিতে পারো যে টিচার, যাতে মিল না হয়, রাইট? বোঝা গেল ব্যাপারটা? তারপর এভাবে আমরা সাবজেক্টটা পরিবর্তন করে বসাইলাম। তাহলে আমার তিনটা কাজ চলে গেল। একটা হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সনের পরিবর্তনটা কিভাবে করতে হবে করলাম। এরপরে চলে আসি আমরা টেন্সের দিকে। 4 নম্বরে একটা কথা বলেছিলাম, যাদের খাতাগুলো যারা নোট করেছ মিলাই নাও। 4 নম্বরে বলেছিলাম টেন্সের পরিবর্তন করতে হবে। এখন যখন আমি টেন্সের পরিবর্তন করব, তার মানে এই সেন্টেন্সটাকে আমি দেখবো যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। একটু দেখে আসি। টেন্সটা আমরা নির্ণয় করা শিখেছিলাম, অ্যাম ইজ আর প্রেজেন্ট, আইএনজি কন্টিনিউয়াস। তার মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যখন ইনডাইরেক্ট নারেশন করছি, তখন এই সেন্টেন্সটা আমাকে কোন টেন্সে করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ আমি আগে বলেছি প্রেজেন্ট থাকলে পাস্ট হয়। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কি করব? পাস্ট কন্টিনিউয়াস করব, রাইট? তার মানে পাস্ট কন্টিনিউয়াস করব। এখন পাস্ট সমান সমান আমি কি শিখেছিলাম? যারা টেন্সের ক্লাস দেখেন দেখে আসবেন। পাস্ট সমান সমান কি শিখেছিলাম? ওয়াজ আর পাস্ট, ওয়াজ আর পাস্ট। এখন হির সঙ্গে ওয়াজ হয় নাকি অয়ার হয়, এর উপর আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ভিডিও আসবে, ওখানে বোঝানো যাবে। নর্মালি যারা জানে তাদের জন্য বলছি, হির সঙ্গে কি হয়? ওয়াজ হয় নাকি অয়ার হয়? ওয়াজ হয়, রাইট? হলো। তাহলে ওয়াজ আর পাস্ট, আইএনজি কন্টিনিউয়াস। আইএনজি কিসের সাথে? আইএনজি ভার্বের সাথে আইএনজি। এই যে ভার্ব গোয়িং দিয়ে দিলাম, আমার কিন্তু 4টা কাজ শেষ হয়ে গেল। কি কাজ? অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট আগে। 2 নম্বর, সাবজেক্টটা বসাতে হবে, পার্সন কার সাথে বসবে এটা বুঝে। 3 নম্বর, পার্সনটা সঠিকভাবে, রিপোর্টেড স্পিচের পার্সন যেই নাম্বার ও কেজে আছে, রিপোর্টিং ভার্বের পার্সন একই নাম্বার ও কেজ অনুযায়ী বসাতে হবে। 4 নম্বর কি? টেন্সের পরিবর্তন করতে হবে। আমি কিন্তু করে ফেলেছি 4টা কাজ। আমার এর পরের কাজটা কি? শব্দ ভিত্তিক পরিবর্তন, ওয়ার্ডস। বলেছিলাম টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, রাইট? এখন আমি এই বাক্যটা ততক্ষণ পর্যন্ত লিখে যাব যতক্ষণ পর্যন্ত আলাদা কোনো পার্সন না পাবো, আলাদা কোনো প্রোনাউন না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি লিখে যাব। আর এর ভেতরে যদি আমি কোনো শব্দ পাই, ওই শব্দগুলো, যেই শব্দগুলোর পরিবর্তন করতে হয়, ওই শব্দের জায়গায় পরিবর্তিত শব্দটা আমি লিখে দেব, রাইট? ওকে, যেমন দেখেন, তাহলে আমরা একটু এই কথা অনুযায়ী আমরা কাজ শুরু করে দিই। এরপরে কি? টু, কোনো প্রোনাউন না, কোনো পার্সন না, এই শব্দের পরিবর্তন করতে হয় না, আমি লিখলাম টু। এরপরে কি? মার্কেট, এটাও লেখা যায়, কোনো সমস্যা নাই, মার্কেট। এরপরে কি? টু, হ্যাঁ লেখা যায়, কোনো সমস্যা নাই। এরপরে কি? বাই, এটাও লেখা যায়, কোনো সমস্যা নেই, আমার কিন্তু হয়ে যাচ্ছে। এবার কি ঝামেলা এখানে? ইওর, ইওরটা কি? একটা পার্সন, সুতরাং পার্সন পেলে পরিবর্তন ছাড়া পার্সন বসানো যাবে না। ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে, থার্ড পার্সনের পরিবর্তন নেই। এখন এই ইওরটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? কোন পার্সন?
সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন কার সঙ্গে পরিবর্তন করতে হয়? অবজেক্টের সঙ্গে। অবজেক্টটাকে এই যে কল্পনা করেছিলাম সুমনের টিচার অবজেক্ট। এখন সুমনের টিচারের সঙ্গে যে আমি পরিবর্তন করব এতটুকু আমি বুঝেছি, কিন্তু কিভাবে করব এর জন্য আপনাকে আবার ওই থার্ড স্টেপটা পড়তে হবে। রিপোর্টেড স্পিচে ওখানে কি লেখা ছিল? রিপোর্টেড স্পিচের পারসন যেই নাম্বার ও কেজে থাকবে রিপোর্টিং ভার্বের পারসন একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন। রিপোর্টেড স্পিচের পারসন, এটা রিপোর্টেড স্পিচের পারসন যেই নাম্বার ও কেজে থাকবে রিপোর্টিং ভার্বের পারসন একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন রিপোর্টিং ভার্ব আমি এখানে ধরে নিয়েছিলাম হি, এই যে সুমনের টিচার হি। এখন ইওরটা এখানে আছে কোন নাম্বারে? ইওর সিঙ্গুলার নাম্বারে আছে। মিলানোর চেষ্টা করব। যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনার এত পরিশ্রম আপনার করতে হবে না, কিন্তু যারা বুঝতেছে না তাদের জন্য। ইওর আছে কিসে? সিঙ্গুলার নাম্বারে। ইওর আছে কোন কেজে? ইওর আছে পসেসিভ কেজে। পসেসিভ কেজে। এখন কেজ নিয়ে ভিডিও ছিল, সেখানে আমাদের লেখা ছিল ইউ, ইওর, ইউ। ইওরটা পসেসিভ কেজ। এখন তার মানে সুমনের শিক্ষক যিনি অবজেক্ট, এনার সিঙ্গুলার নাম্বার এবং এনার পসেসিভ কেসকে আমার এখানে বসাতে হবে। এখন হি নিজেই সিঙ্গুলার নাম্বার, কোনো সমস্যা নাই, কিন্তু হি কিন্তু পসেসিভ কেস না, হি কিন্তু সাবজেক্টিভ কেস। যারা এইখানে যারা বোঝেন নাই তারা এখান থেকে বুঝে নেন, ইনশাল্লাহ এখানে ক্লিয়ার হয়ে যাবে। হিটা কিন্তু সাবজেক্টিভ কেস, পসেসিভ কেস না। কিন্তু আমি হিকে যখন এখানে বসাবো তখন অবভিয়াসলি ইওরটা যেহেতু পসেসিভ কেসে আছে, আমরা হির পসেসিভ কেসটাই এখানে বসাবো। হির পসেসিভ কেস কি? হিজ। হিজ মানে তার, তার মানে কার? ওই শিক্ষকের। সুতরাং আমি আবার এখানে টি দিয়ে দিলাম। রাইট? এবার আসেন শার্ট। রাইট? হলো ব্যাপারটা? তাহলে কি দাঁড়ালো? সুমন আস্কড ইফ হি ওয়াজ গোয়িং টু মার্কেট টু বাই হিজ শার্ট। আমার কিন্তু ন্যারেশনটা করা হয়ে গেছে। ন্যারেশনটা কিন্তু করা আমার হয়ে গেছে। জাস্ট 5টা স্টেপ ফলো করে আমি ন্যারেশনটা করতে পেরেছি। কিন্তু একটা জায়গায় আমি ইচ্ছাকৃতভাবে একটা কাজ করিনি। এখন আপনার কাছে প্রশ্ন, আমি কোথায় কোন কাজটা করিনি? একটু বোঝার চেষ্টা করেন, একটু সময় নিন। রাইট? বেশি সময় নিতে চাইলে পজ করে রেখে দেন, রেখে নিয়ে সময় দেন যে আমার রিপোর্টিং ভার্বের কাজ পুরোপুরি হয়েছে কিনা। আমার রিপোর্টেড স্পিচের কাজ, ভাইয়া 5টা কাজের কথা বলছে, আমার রিপোর্টেড স্পিচের 5টা কাজ হয়েছে কিনা, বা রিপোর্টিং ভার্বের সময় যতগুলো কাজের কথা বলেছিল ততগুলো কাজ হয়েছে কিনা। সময় দেন, নিজেকে জাজ করেন। রাইট? আরও বেশি সময় লাগলে পজ করে নেন, আমি আনসার করার চেষ্টা করছি। দেখেন এখানে সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একটু বাড়তি কাজ আছে, সেই কাজটা আমি করিনি। এই কাজটা কি? স্যার। এই স্যারের জন্য আমি কোনো পরিবর্তন কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে করিনি। কিন্তু আমরা যখন রিপোর্টিং ভার্বের কাজ কিভাবে করব শিখেছিলাম, তখন কিন্তু আমরা এটাও শিখেছিলাম যে রিপোর্টেড স্পিচের ভেতরে যদি কখনো স্যার থাকে, ওই স্যারের পরিবর্তে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি বসিয়ে দিতে হয়। কোথায়? রিপোর্টিং ভার্বের শেষে। কোথায়? রিপোর্টিং ভার্বের শেষে। এখন এই বাক্যের রিপোর্টিং ভার্বটা শেষ হয়েছে কোথায়? ইফের আগে। ইফটা আমরা করেছি কি? সংযোগ স্থাপন করেছি। রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের মাঝখানে ইফটা দিয়ে আমরা মিল বন্ধন করার চেষ্টা করেছি। অর্থাৎ ইফটা হচ্ছে বন্ধন, ব্রিজ। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা শেষ হয়েছে কোথায়? আস্টে। সুতরাং এই স্যারের পরিবর্তে কি হবে আমার? উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুল। এটা কোথায় বসবে? এই জায়গাটায়। আপনি যদি এখানে অবজেক্টের নামটা দিতেন তাহলে অবজেক্টের পরে, আর যদি অবজেক্ট উজ্জ্বল আপনি আসলেই রাখেন, আমি এটাও ক্লিয়ার করেছি, তাহলে এখানে কি বসবে? উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। এবার দেখেন আমি পুরো ন্যারেশনটা করতে পেরেছি। কি লিখলাম? সুমন আস্কড উইথ রেসপেক্ট অথবা সুমন আস্কড রেসপেক্টফুলি ইফ হি ওয়াজ গোয়িং টু মার্কেট টু বাই হিজ শার্ট। দেখেন আগের সেন্টেন্সটার অর্থ কেমন ছিল এবং পরবর্তী সেন্টেন্সটার অর্থ কেমন হলো। আপনারা যখন ন্যারেশন করবেন অবশ্যই অর্থের দিকে একটু লক্ষ্য রাখবেন যে আসলেই এটা ইনডাইরেক্ট হচ্ছে কিনা।
আসলেই এটা পরোক্ষ উক্তি হচ্ছে কিনা। আমি কিন্তু ন্যারেশনের একটা একদম ক্লাসের শুরুতে একটা আইডিয়া দিয়েও বুঝিয়েছিলাম যে সরাসরি যে কথাটা বলা হয় সেটা ডাইরেক্ট ন্যারেশন, আর আমার কথা আমি না বলে যদি আরেকজন যে বললে যেভাবে শোনায় সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন এখানে দেখেন সুমনের কথা সুমন নিজেই বলছে, দেখি ডাইরেক্ট ন্যারেশনের ইয়াটা কেমন হয়। সুমন জিজ্ঞেস করলো, স্যার আপনি কি আপনার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছেন? পরবর্তী সেন্টেন্সের বাংলা কেমন হয়? সুমন জিজ্ঞেস করলো, সুমন খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, সুমন সম্মানের সাথে জিজ্ঞেস করলো, তাহলে কি দাঁড়ালো? সুমন সম্মানের সাথে জিজ্ঞেস করলো সে তার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছে কিনা। তার মানে তৃতীয় ব্যক্তি কথা বললে যেরকম শোনা যাওয়ার কথা সেরকম শোনা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে এটা ইনডাইরেক্ট ন্যারেশন, আর এটা ডাইরেক্ট ন্যারেশন। ওকে, আর একটা ব্যতিক্রমী একটা ট্রিক্স একটু লক্ষ্য রাখবেন, তাহলে একটা জায়গায় ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে, এই জায়গাটায় ভুল হবে না। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনার একটা ঝামেলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা স্টার চিহ্ন দিয়ে এখানে একটু ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রিক্স এরকম একটা কিছু লিখে রাখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের রোল, এরকম কিছু একটা লিখে রাখেন যাতে আপনি বুঝেন আপনার খাতায়। রাইট, এখানে দেখেন একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছি। লেট মি চেক দ্য ম্যাটার। টিচার লেট মি চেক দ্য ম্যাটার, টিচার সেড টু দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন যে আমাকে বিষয়টি দেখতে দাও। এই সেন্টেন্সকে আপনারা যখন ইনডাইরেক্ট করতে যাবেন তখন কীরকম হবে? নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে অর্ডার্ড হয়, রিকোয়েস্ট হয়, প্রপোজড হয়, সেইডও হতে পারে। এখানে যেহেতু রিকোয়েস্ট বোঝাচ্ছে না, অর্ডার্ড আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপাতত সেইডই রাখেন, সেইড রাখলেও কোনো সমস্যা নেই। টিচার said আমি টোল্ড দিলাম, টোল্ড দ্য স্টুডেন্টস। এখন দেখেন ভার্ব থাকলে টু হয়, লেট থাকলে দ্যাট হয়, এটা আপনারা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে ভার্ব থাকলে টু হয়, লেট থাকলে দ্যাট হয়। যেহেতু এখানে লেট আছে সুতরাং আপনি দ্যাট ইউজ করেন। এইবার আপনি যখন রিপোর্টেড স্পিচের ভিতর ঢুকছেন তখন একটা কথা বলেছিলাম, সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকে। এখন এই বাক্যের ভিতর থেকে যদি আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে বলি তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে যাবে, আমার জন্য বিপদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এক্সট্রা একটা রুল একটু ফলো করতে হয়। সেটা কি? রুলসটা একটু মনে রাখবেন। যখন লেটের পরে অবজেক্ট থাকবে এরকম লিখে রাখেন আপনারা, লেট এর পর অবজেক্ট না এরকম লেখেন, এস অথবা ইএস না থাকলে কি করতে হয়? এক, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রোনাউন। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে টিচার, সুতরাং টিচারের প্রোনাউনটা আমি পুরুষ ধরে আপাতত হি নিলাম। দুই, মাইট প্লাস ভার্ব থেকে বাকি অংশ। রাইট, মাইট। এখন এই বাক্যের ভার্ব কোনটা? চেক, চেক থেকে বাকি অংশ। রাইট, ঠিক এভাবে লেটের পরে যদি এস অথবা আস না, এস বা ইএস, দুঃখিত ইএস না, এস অথবা আস, লেটের পরে যদি এস অথবা আস, ইউএস আস, লেটের পরে যদি এস অথবা আস না থাকে সেক্ষেত্রে আপনারা এই মেথডটা ফলো করে আপনারা ইনডাইরেক্ট করতে পারেন। আর যদি লেটের পরে কখনো এস অথবা আস থাকে তাহলে কি হবে সেটার জন্য একটু দেখে নেন। আরেকটা সেন্টেন্স লিখছি, লেটস
go to celebrate. সুমন told me. এবার দেখেন আমরা নর্মালি রিপোর্টিং ভার্বের কাজে আগে করব, এটাই নিয়ম, যেহেতু আমরা বলেছি রিপোর্টিং ভার্বের কাজ আমরা আগে করব, যেহেতু এটা রিপোর্টিং ভার্ব। যেহেতু সুমন আমাকে বলছে যে চলো সেলিব্রেট করতে যাই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা এখানে প্রস্তাব করা বোঝাচ্ছে, যেহেতু সুমন আমাকে বলছে চলো সেলিব্রেট করতে যাই, সুতরাং আমি এরকম লিখলাম সুমন, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি প্রপোজড ইউজ করলাম, অবজেক্ট এখানে আছে দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব থাকলে টু হয়, লেট থাকলে দ্যাট হয়। ইনভার্টেড কমা তোলার ক্ষেত্রে যেহেতু এখানে ইনভার্টেড কমা তুল লেট আছে, আমরা ইনভার্টেড কমা তুলে দ্যাট ইউজ করব, দ্যাট সুমন প্রপোজড মি দ্যাট। এবার লেটের পরে এস অথবা আস থাকলে কি করবেন, তাহলে এখানে আপনারা একটু লিখে রাখেন ছোট্ট করে, লেট এর পর, আগেটা দিয়েছিলাম লেটের পরে এস অথবা আস না থাকলে, এটা হচ্ছে লেটের পর এস অথবা আস থাকলে কি করবেন, উই শুড অথবা দে শুড। এটা উই শুড হবে কি দে শুড হবে, এটা ডিপেন্ড করবে টোটাল কনটেক্সটের উপর। শুড এক নম্বর কথা। 2 নম্বর কথা, ভার্ব থেকে বাকি অংশ, দুটো কথা একটু মনে রাখতে হবে। এখন উই শুড বসবে কি দে শুড বসবে, এটা ডিপেন্ড করবে টোটাল কনটেক্সটের উপর। এই কনটেক্সটটা কি চায় আমাকে, উই শুড চায় নাকি দে শুড চায়? যেহেতু প্রস্তাবটা করেছে কে, সুমন, কাকে করেছে, আমাকে করেছে, এর ভেতরে আমি ইনভলভ আছে কিনা, যেহেতু আমি ইনভলভ আছি সুতরাং এখানে আমরা উই শুড ইউজ করব। যদি সুমন তাকে বলতো, সুমন যদি রহিমকে বলতো, অথবা সুমন যদি সামহাউ অন্য কাউকে বলতো যেখানে আমি ইনক্লুড নেই, সেক্ষেত্রে আমরা দে শুড ইউজ করতাম, রাইট? যেহেতু এখানে আমি ইনক্লুড আছি, দ্যাট মিনস আমরা ইউজ করব উই শুড, রাইট? এবার ভার্ব থেকে বাকি অংশ, এই বাক্যের ভার্বটাকে গো টু সেলিব্রেট, রাইট? ন্যারেশনে আরও কিছু বিষয় থেকে গেল, যেমন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রে কীরকম কী করতে হয়, যদি থ্যাংক ইউ থাকে কী করতে হয়, গুড বাই থাকলে কী বলতে হয়, রাইট? কাউকে যদি হ্যাপি বার্থডে টু ইউ এরকম একটা সেন্টেন্স থাকলো তাহলে কী করতে হয়, এই ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা ছোট্ট ছোট্ট টিউটার বানানোর চেষ্টা করব। আজকের ন্যারেশনের উপর আমাদের যে ভিডিওটা ছিল টোটালি একটা বেসিক ভিডিও ছিল, এবং এটা 1 ঘন্টা একটা ভিডিও। এটা দেখলে নর্মালি ন্যারেশন সম্পর্কে একটা টোটাল ভিজুয়ালাইজেশন পেয়ে যাবেন, এবং আপনার মনে প্রশ্ন সৃষ্টি হবে, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, বা এটা কেন হচ্ছে না, তাহলে কি এরকম ছিল, এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তাতে মন খারাপ করার কোনো, যারা জানেন না তাদের জন্য মন খারাপ করার কোনো স্কোপ নেই। আপনার ভেতরে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো। বাই বাই।